সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, আমরা গত পর্বে 19 নম্বর পৃষ্ঠাগুলোর সমাধান করিয়েছিলাম। আজকের এই পর্বে আমরা 20 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো রয়েছে, সমাধান অঙ্কগুলো রয়েছে, এগুলো সমাধান করবো। ঠিক আছে? তো যারা আজকের ক্লাসে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পূর্বের ক্লাসগুলো যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে অল বাটনের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিবে। আর তোমাদের প্রত্যেকটা ভিডিও দেখার সময় আমি একটা কথাই বলতে থাকি যে ভিডিও দেখবে সাথে কমেন্ট বক্সটা চেক করে দেখবে আমরা পিন কমেন্ট আকারে কোনো কমেন্ট করে দিয়েছি কিনা। তো খেয়াল করো, আজকে আমরা শুরু করবো 7 নম্বর যে অঙ্ক, সেখান থেকে। দেখো 7 নম্বর অঙ্ক কি বলা হয়েছিল পড়ি। বলা হয়েছে জালাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা। প্রতি মাসে তিনি 3,225 টাকা বাড়ি ভাড়া এবং 4,850 টাকা অন্যান্য জিনিস ক্রয় খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি 8 মাসে কত টাকা ব্যাংকে জমা রাখবেন? আগে আমাকে এখানে আমরা পার্ট করে ফেলি, সুন্দর করে একটা পার্ট করে ফেলি, তাহলে অঙ্কটা বুঝতে আমাদের সহজ হবে। প্রথম কথা হলো, তিনি আয় করেন কত টাকা, মানে মাসিক বেতন বা তিনি আয় করেন কত টাকা, সেটা হলো আমাদের একটা পার্ট। এবার বলা হয়েছে তিনি খরচ করেন কত টাকা, সেটা হচ্ছে আমাদের একটা পার্ট। আমরা পার করে ফেললাম। এবার তারপরে বাকি যেটুকু সেটুকু তিনি কি করেন, জমা রাখেন। এবার আমার এখানে বুঝতে হবে, তাহলে প্রথম মনে করো তোমার কাছে 20 টাকা রয়েছে। এখন তোমাকে যদি আমি বলি তুমি বাজারে যে 5 টাকা দিয়ে একটা কলম কিনছো, 2 টাকা দিয়ে চকলেট কিনছো এবং 3 টাকা দিয়ে একটা রাবার কিছু একটা কিনছো, তাহলে তুমি কত টাকা খরচ করছো? তো কত টাকা খরচ করছো যখন এটা তোমাকে বলবো, তখন তুমি কি করবা? এই যেগুলো তুমি কিনছো এগুলো তুমি কি করবা? যোগ করবা। তাহলে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে এই যে বাড়ি ভাড়া দিয়েছেন এবং জিনিসপত্র ক্রয় করছেন, এই 2টা টাকা খরচ করছেন, তাহলে এই 2টা টাকা আগে আমাকে আমরা যোগ করবো, লিখবো কি মোট খরচ। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা কি করব? এরপর আমরা মূল যে টাকাটা, মূল টাকা কোনটা, এটা এখান থেকে আমরা বাদ দিব। দেওয়ার পরে আমরা বুঝতে পারবো যে তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে। ঠিক আছে? তো চলো তাহলে অঙ্কটা আমরা করে ফেলি একদম ইজিলি। তো সুন্দর করে তোমরা দাগ নম্বর দিয়ে লেখো উপরে সমাধান। আমি আর দাগ নম্বর দিচ্ছি না, তোমরা দাগ নম্বর দিয়ে উপরে লেখো সমাধান, তারপর দিয়ে দিলাম নাও 7 নম্বর সমাধান। আচ্ছা, আমি কি বলছি? মোট খরচ আগে বের করবো। তাহলে এখন এখানে লিখবো মোট খরচ। তাহলে এই যে মোট খরচ দিলাম। এখন প্রথম কথা হলো তিনি প্রথম বাড়ি ভাড়া দিয়েছিলেন কত টাকা দিয়ে? 3,225 টাকা দিয়ে, যোগ তিনি কিছু কিনছিলেন, সেটা কত দিয়ে? 4,850 টাকা দিয়ে। এখন এই দুটো আমাকে যোগ করতে হবে। তাহলে এই দুটো আমরা যোগ করি, যোগ করলে কত হবে একটু খেয়াল করি। যোগ করলে আমাদের 8,075 এই টাকাটা হচ্ছে। ঠিক আছে? ওকে, 8,075 এই টাকাটা হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো এই যে টাকাটা আমরা পেলাম, ভালোভাবে বুঝতে হবে, এই যে টাকাটা আমি পেলাম, এই টাকাটা কি করছি? আমি মোট খরচ করছি। ঠিক আছে, মোট খরচ করছি। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে বেতন থেকে টাকাটা বাদ দিয়ে দেখতে হবে তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে। তাহলে এখন লিখবো যে অবশিষ্ট রইল। আমি কিন্তু একেবারে সহজে তোমাকে অঙ্কটা করিয়ে দিয়েছি। ঠিক আছে? অবশিষ্ট রইল। ঠিক আছে, একেবারে সহজে কিন্তু আমি কাজটা করে দিয়েছি, অবশিষ্ট রইল। তাহলে এখন দেখো সে বেতন পায়, বেতন কত টাকা পায়? 8,765 টাকা। আচ্ছা, সে খরচ করছে কত টাকা? 8,075 টাকা। তাহলে অবশিষ্ট কত টাকা থাকে সেটা আমাকে এখন বের করতে হবে। তাহলে আমরা এখন বিয়োগ করে ফেলি। যদি এখন বিয়োগ করি 0, 16 থেকে 7 বাদ দিয়ে থাকে 9, হাতে আমাদের 1, 7 বাদলে 6, তার মানে তার কাছে অবশিষ্ট থাকে হচ্ছে 690 টাকা। এখন দেখো তোমাকে বলা হয়েছে এখানে যে অবশিষ্ট যে টাকা থাকে সেটা হলো ব্যাংকে জমা রাখে। ঠিক আছে? এখন বলছে তাহলে 8 মাসে কত টাকা জমা করতে পারবে। তাহলে মনে রাখবা এই যে টাকাটা এটা হলো 1 মাসে জমা রাখে, এই অবশিষ্ট টাকাটা সে 1 মাসে জমা রাখে। তাহলে 8 মাসের কথা যখন বলবে তখন আমাকে কি করতে হবে? 8 দিয়ে গুণ করতে হবে, একদম সহজ নিয়ম। ঠিক আছে? তো চলো তাহলে আমরা এটা করে ফেলি। তাহলে এখন এখানে লিখবো 1 মাসে জমা করে, 1 মাসে জমা করে 690 টাকা। 690 টাকা। আচ্ছা, আমাদের কত মাসের কথা বলা হয়েছে? 8 মাসে। তাহলে 8 মাসে জমা করে, তাহলে এই যে 690 গুণ 8, তাহলে আমরা এখন এটাকে গুণ করব। তোমরা চাইলে রাফ আকারে করতে পারো, আমি এখানে করে দিয়েছি। দেখো 800 8 নং 72 2, হাতে আমাদের 7, 6 এটা 48, আর আমাদের হাতে যে 7 সব মিলে হয়ে গেল 55। তার মানে সে 8 মাসে জমা করে কত টাকা? 5,520 টাকা। তাহলে উত্তর হবে 5,520 টাকা।
আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমি কিন্তু তোমাদের অঙ্কটা পার্ট পার্ট করে দিয়েছি যেন তোমাদের সহজেই বুঝতে সহজ হয়, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা চলে যাবো এর পরের যে অঙ্কটা রয়েছে সেখানে। অঙ্কগুলো কিন্তু একেবারে সহজ, তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই, শুধু আমি যেটা বলি সেটা একটু খেয়াল করো। দেখো এবার হলো 8 নাম্বার বলা হয়েছে। 8 নাম্বারে কি বলা হয়েছে খেয়াল করি। দেখো বলা হয়েছে ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা। দেখো এখানে কিন্তু দুইজন ব্যক্তি, একটা হলো ফরিদা আর একটা হলো ফাতেমা, এই দুইজনের একত্রে বেতন আমার এখানে দেওয়া রয়েছে। বলা হয়েছে ফরিদা অপেক্ষা ফাতেমা এত টাকা বেশি পায়, ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত? মনে রাখবা এই যে ফরিদা অপেক্ষা ফাতেমা বেশি পায়, ফরিদা অপেক্ষা ফাতেমা কম পায়, এই যে টাকাটা গুলো থাকে আমাকে আগে এই টাকাটা বাদ দিতে হয়। কি করতে হয়? বাদ দিতে হয়, ঠিক আছে? তাহলে আমরা প্রথম যে কাজটা করব, আমরা মূল বেতন থেকে এই যে টাকাটা কম বেশি রয়েছে সেই টাকাটা আমরা আগে প্রথমে বাদ দিব। দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেটা আমরা 2 দ্বারা ভাগ করে দিব। তাহলে ছোট যে ব্যক্তি অর্থাৎ যে কম টাকা পায় সে তার টাকাটা পেয়ে যাব। তাহলে কম টাকাটা কে পায় একটু খেয়াল করে দেখো। বলা হয়েছে ফরিদা অপেক্ষা এত টাকা বেশি পায়, তার মানে ফরিদা ফাতেমার থেকে এত টাকা বেশি পায়, তার মানে ফাতেমা হলো মূলত কম টাকাটা পায়। তাহলে যখন আমরা 2 দ্বারা ভাগ করবো তখন মূলত কার টাকাটা পাবো? ফাতেমার টাকাটা পাবো, ঠিক আছে? তাহলে প্রথম যে কাজটা কি বললাম, আমরা মূল টাকার থেকে এই যে কম বেশি টাকাটা রয়েছে এটা আমরা বাদ দিব। তো চলো আমরা করে ফেলি। দাগ নম্বর 8 লিখবো দুইজনের একত্রে বেতন, 19,950 টাকা, ঠিক আছে? আচ্ছা, এবার লিখবো অতএব ফরিদা অপেক্ষা ফাতেমা বেশি পায়। তাহলে ফরিদা থেকে ফাতেমা কি পায়? বেশি পায়। তাহলে দেখো ফাতেমা বেশি পায়, সরি আমি একটু ভুল করছি, সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে ওখানে ফরিদা বেশি পায়, না, ফরিদা অপেক্ষা ফাতেমা বেশি পায়, ঠিক আছে? তার মানে ফাতেমা বেশি পায়। তাহলে ফাতেমা বেশি পায়, এই টাকাটা জাস্ট আমি এখান থেকে একটু বাদ দিয়ে দিব। তাহলে কত টাকা? 2,450 টাকা। তাহলে এটা জাস্ট আমি এখন কি করবো? এখান থেকে বাদ দিয়ে দিব। তো এটা যদি বিয়োগ করি তাহলে কত থাকবে খেয়াল করো, 17,500 টাকা, 17,500 টাকা, ঠিক আছে? এটা তোমরা তোমাদের মতো করে বিয়োগ করে ফেলবা, দেখবা এটাই থাকবে। তাহলে দেখো, তাহলে এখন পর্যন্ত বেতনটা পাচ্ছে কত? এত। তাহলে এখন আমরা লিখবো অতএব, এখন দেখো কথা হলো আমাদের সব থেকে বেতন কম কার? ফাতেমা নাকি ফরিদার? আমরা একটু পড়লে দেখে বুঝতে পারবো যে ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 বেশি পায়, মানে ফরিদার থেকে ফাতেমা বেশি পায়, তার মানে ফাতেমার টাকাটা হলো বেশি। তাহলে কম টাকা টাকার ফরিদা, তাহলে লিখবো অতএব ফরিদার টাকা, ফরিদার টাকা। তাহলে ফরিদার টাকা কিভাবে বের করব? এই যে এই 17,500 টাকাকে আমরা 2 দ্বারা ভাগ করে আমরা টাকাটা পেয়ে যাব, ঠিক আছে? তো এখন যদি আমরা এটাকে 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 8,750। তোমরা চাইলে এটা সাইড নোট আকারে বা রাফে এই ভাগগুলো করে ফেলবা, ঠিক আছে? তাহলে এখন খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী, এই যে টাকাটা পেলাম এটা কার টাকা পেলাম? এটা ফরিদার টাকা পেলাম। এখন ফাতেমার টাকার ক্ষেত্রে কি বলা হয়েছিল? 2,450 টাকা বেশি হওয়ার কথা বলা হয়েছিল না? তাহলে এখন লিখবো অতএব ফাতেমার টাকা। তাহলে ফাতেমার টাকা কি ফরিদার টাকা থেকে বেশি হবে? কত টাকা বেশি হবে? তাহলে ফরিদার টাকাটা প্রথম বসানোর পরে কত টাকা বেশি কথা বলা হয়েছে? 2,450 টাকা বেশি হওয়ার কথা বলা হয়েছে। তাহলে এখন জাস্ট আমরা এটা কি করব? যোগ করে দিব। এটা যোগ করলে আমার কত হবে? 11,200 টাকা হবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু যে দুইটা উত্তর চেয়েছিল, একটা হচ্ছে ফরিদার টাকা কত, একটা হচ্ছে ফাতেমার টাকা কত, আমরা কিন্তু দুইটা পেয়ে গেলাম। তাহলে উত্তর লিখবা ফরিদার টাকা এত, ফাতেমার টাকা এত, সুন্দরভাবে আমাদের উত্তরটা হয়ে গেল, ঠিক আছে? আমরা কিন্তু খুব সহজে কিন্তু এই অঙ্কটা করে ফেললাম। এবার আমরা পরে যেটা আছে সেটাতে খেয়াল করি। সবাই বই বের করে দেখো। দেখো আমাদের পরে যেটা রয়েছে 9 নম্বর। দেখো 9 নম্বরে কি বলা হয়েছে যে রাজু এবং রনি একত্রে 690টি লিচু আছে, তার মানে এখানে দুইজন ব্যক্তি আর দুইজনের একত্রে লিচু রয়েছে 690টি।
বলছে রাজু অপেক্ষা রনির 86 লিচু কম আছে। রাজু এবং রনির প্রত্যেকের কতটি লিচু আছে? একেবারে উপরের যে অঙ্কটা মাত্র আমরা করলাম ঠিক সেম অঙ্ক। তাহলে আমরা প্রথম যে কাজটা করবো, যে কম বা বেশি আছে সেটা আমরা প্রথম বাদ দিব। দেওয়ার পরে এবার আমরা খেয়াল করব যে কার কম আছে কার বেশি। তো একটু খেয়াল করি যে রাজু অপেক্ষা রনির কম আছে, তার মানে এখানে উল্লেখ করে দিয়েছে যে রাজু থেকে রনির কম আছে, তার মানে কম কার আছে? রনির আছে। তাহলে রনি হবে ওকে সব থেকে ছোট ব্যক্তি, তাহলে ওর টাকাটা আমরা প্রথমে পাবো, আর সেই টাকার সাথে সেই লিচুর সাথে আমরা 86 যোগ করে দেবো, তখন পেয়ে যাবো কার? রাজুটা। ঠিক আছে, তো চলো সেম কাজটা আমরা করে ফেলি। তাহলে দাগ নাম্বার দাও 9, লিখবো দুইজনের একত্রে লিচু আছে। দুইজনের একত্রে লিচু আছে কয়টি? 690টি। এবার দেখো এখানে একটা কথা বলা হয়েছে যে রাজু অপেক্ষা রনির কম আছে, তাহলে দেখবো রনির কম আছে। রনির কম আছে, রনির কম আছে কয়টির কথা? কমের কথা বলা হয়েছে। রনির কম আছে 86টি। তাহলে আমি জাস্ট এখান থেকে 86টা বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে আমি কিন্তু পেয়ে যাবো। তাহলে বিয়োগ করলে থাকে কত, একটু খেয়াল করি। আমি যখন 86 বিয়োগ করতে 4 হাতে 1, 9 9 মিলে গেল 0, আর 6 কত 6 বসে গেল। তার মানে 604টি কিন্তু অবশিষ্ট থাকে। তাহলে এইবার আমরা দেখো, এবার আমরা বের করবো। তাহলে সব থেকে কম কার? সব থেকে কম হচ্ছে রনির। রনির কি লিচু কম আছে, তাহলে অতএব রনির লিচু আছে। ঠিক আছে, রনির লিচু আছে। কিভাবে? এই যে আমরা পেলাম, এটাকে জাস্ট 2 দ্বারা আমরা কি করব? ভাগ করব। কারণ কি? কারণ আমরা এখন সমান সমান করে নিয়েছি। এখন 2 দ্বারা ভাগ করলে কত পাবো? 302টি। তাহলে এই 302টি হচ্ছে কি? রনির। এবার আমরা বের করব রাজুর কতটি আছে। ঠিক আছে, রাজুর কতটি আছে? তাহলে অতএব রাজুর আছে, রাজুর লিচু আছে। এখন খেয়াল করো, এটা বুঝতে হবে। তো রাজুর লিচু আছে, কি বলছে? রাজুর লিচু আছে রনির থেকে বেশি হবে। কি হবে? রনির থেকে বেশি হবে। তাহলে রনির 302টি, তাহলে রনির থেকে বেশি হবে। কয়টি বেশি হবে? আমার ওখানে যেটা কয়টা কমের কথা বলা হয়েছিল, অর্থাৎ কি 86টি। তাহলে 86টি বেশি হবে। তাহলে এখন জাস্ট এটা আমি যদি যোগ করে দিই, তাহলে আমি পাবো 388টি লিচু। তাহলে এই কিন্তু আমরা দুইজনের লিচু কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটাও ঠিক একইভাবে উত্তর লিখবা যে রনির লিচু এতটি, রাজুর লিচু এতটি। আমার উত্তর কিন্তু হয়ে গেল। সহজভাবে কিন্তু বুঝিয়ে দিলাম, একেবারে সহজভাবে। ঠিক আছে, একেবারে সহজভাবে। শুধু একটু খেয়াল করো, দেখবা তুমি এই অঙ্ক একেবারে মানে মাথার মধ্যে সুন্দরভাবে গেঁথে নিতে পারবো। ঠিক আছে, এবার আমরা চলে যাবো এরপরে যেটা রয়েছে 10 নম্বর। দেখো একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমরা এখন সমাধান করতে চলেছি। 10 নম্বর বলা হয়েছে মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সে 3 গুণ, তাদের বয়স প্রত্যেকের বয়স কত? তাহলে আমাদের একটা একটা করে বের করতে হবে। তো দেখো একটু এখানে সিম্পল জিনিসটা বুঝি। বলা হয়েছে মায়ের যে বয়সটা হবে সেটা পুত্রের বয়সে কত হবে? 3 গুণ হবে। তার মানে পুত্রের বয়স কত গুণ? পুত্রের বয়সে 1 গুণ। একটির সাথে 3 গুণ করলেই তো আমার 3 হয়, তাই না? তাহলে পুত্রের বয়স 1 গুণ, মায়ের বয়স কত? 3 গুণ। তাহলে দুইটা মিলে যদি আমি অ্যাডজাস্ট করি তাহলে কত হলো? 4 গুণ। ঠিক আছে, তাহলে আমরা এটা করে ফেলি। তাহলে এখন লিখবো ও এটা তো 10 নম্বর দেখ, সরি। হ্যাঁ, তাহলে এখন লিখবো যে মায়ের বয়স কত গুণ কত বললাম? ওই যে 3 গুণ বলা হয়েছে, 3 গুণ। তাহলে পুত্রের বয়স কত গুণ? 1 গুণ। এখন এই দুটো যোগ করবো, তাহলে মোট কত হলো? মোট হলো 4 গুণ। ঠিক আছে, মোট হলো 4 গুণ। এবার আমাদের খেয়াল করতে হবে, তাহলে
তাহলে আমাদের মা এবং পুত্রের যে বয়স সেটা মোট পেয়েছে কত গুণ? 4 গুণ। আবার দেখো মা এবং পুত্রের বয়সটা রয়েছে কত? 60। আবার আমরা এখানে মোট পেয়েছি 4 গুণ। তাহলে এখন 4 গুণ দিয়ে যদি 60 কে ভাগ করি তাহলে আমরা পুত্রের বয়স পাবো। কার বয়স পাবো? পুত্রের বয়স। তো চলো আমরা শুরু করে দিই। তাহলে এখন লিখবো অতএব পুত্রের বয়স। অতএব পুত্রের বয়স একেবারে সহজ হবে, খেয়াল করো। তাহলে মোট বয়সের 60, এটাকে আমরা ভাগ করব 4 দিয়ে, তাহলে কত হবে? 15 বছর। তো দেখো 15 বছর কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা কি পাইলাম? এটা আমরা পুত্রের বয়স পেলাম। এর মায়ের বয়স কি বলছে? মায়ের বয়স বলছে যে পুত্রের বয়স থেকে 3 গুণ হবে। তাহলে অর্থাৎ মায়ের বয়স, তোমরা বইটা খুলে দেখো মায়ের বয়স কি বলছে যে পুত্রের বয়সে 3 গুণ হবে। পুত্রের বয়স কত? 15 বছর। এর যদি আমরা 3 গুণ করি, খেয়াল করো পুত্রের বয়স 15 বছর, এর যদি আমরা 3 গুণ করি তাহলে কত হবে? তাহলে হচ্ছে আমাদের 3 15 45 বছর। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু পুত্রের বয়সে পেয়ে গেলাম, মায়ের বয়সে পেয়ে গেলাম। তাহলে উত্তর লিখো যে পুত্রের বয়স এত, মায়ের বয়স এত, আমাদের হয়ে গেল উত্তর। ঠিক আছে, খুব সহজভাবে কিন্তু আমরা কাজটা করে ফেললাম। আচ্ছা, এরপরে আমরা এরপর যে অঙ্কটা রয়েছে সেটা করব। আর এই 10 নম্বর অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, সবাই কিন্তু একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। এই অঙ্কের উপরেই কিন্তু বেশিরভাগ সৃজনশীল প্রশ্নগুলো আসে। ঠিক আছে, এরপরে আমরা 11 নম্বরটা খেয়াল করি। এটা তোমাকে বুঝতে হবে কিন্তু, ঠিক আছে? 11 নম্বর করতে হলে তোমাকে এটা বুঝতে হবে যে কোনটাকে কি বলে। একটু খেয়াল করি, আমাদের এখানে বলা হয়েছে যে ভাজক মানে কি? যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করি। তারপর বলেছে ভাগফল মানে কি? ভাগফল পরে যেটা আমরা পাই। আর ভাগশেষ হলো ভাজকের তৃতীয়াংশ। ভালোভাবে তোমাকে এখানে বুঝতে হবে। তাহলে ভাজ্য কত, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে হবে। দেখো আমাকে বলা হয়েছে ভাগশেষের তৃতীয়াংশ, 1/3। ভাগশেষের কি বলা হয়েছে? 1/3। তাহলে আমাকে কত হবে সেটা আগে আমাকে একটু বের করে ফেলতে হবে। তো খেয়াল করো, আমাদের এখানে ভাগশেষটা কত রয়েছে? ভাগশেষ রয়েছে হচ্ছে কত রয়েছে সে আমাকে বের করতে কিসের মাধ্যমে? ভাজকের মাধ্যমে। ভাজকটা কত? 78। তাহলে বলছে এর 1/3, মানে আমরা যদি একটু খেয়াল করি তাহলে এইভাবে জাস্ট, তাহলে প্রথম এখানে ভাজকটা রয়েছে কত? 78, এর 1/3, তার মানে হচ্ছে 3 ভাগের 1 ভাগ। তাহলে 1 উপরে যাবে, নিচে আসবে কত? 3। তাহলে এখন যদি আমরা 78 নিচে কত? 3। এখন জাস্ট আমরা 78 কে জাস্ট ভাগ করলে আমরা এখন পেয়ে যাব। তাহলে দেখো 2 6 1 8 6 1 8, তার মানে আমরা ভাগশেষ কত পেলাম? 26। ঠিক আছে, তাহলে এই ভাগশেষটা প্রথম আমাকে আগে বের করে দেখাতে হবে যে আমি ভাগশেষটা কিভাবে পেলাম। ওকে, তো চলো আগে আমরা ভাগশেষটা কিভাবে পেলাম সেটা আমরা একটু দেখে নিই। তাহলে প্রথম লিখবো যে এখানে ভাজক, তো দাগ নম্বর দিলাম 11। তাহলে আমাকে ভাগশেষে কত কি বলা হয়েছে? ভাজকের 1/3। তাহলে লিখবো যে অতএব ভাজক 78 হলে ভাগশেষ হবে। ভাগশেষ হবে কিভাবে? ওই যে 1/3, যেভাবে আমরা একটু আগে দেখালাম যে 78 গুণ এই যে 3 ভাগের 1 ভাগ। তাহলে এটাকে জাস্ট একবারে আমরা উত্তরটা লিখে দিই, কারণ আমরা কিন্তু উত্তরটা দেখে দিয়েছি ওখানে যে কিভাবে আমরা পেলাম। আর যদি মনে হয় না আমরা এইভাবে দেখাবো, তাও তোমরা দেখাতে পারো। তাহলে কত হবে? 26। তার মানে আমরা এখানে কত পেলাম? 26। এটা কি পেলাম? ভাগশেষ। ঠিক আছে, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমাকে একটা সূত্র জানতে হবে। আমাকে বের করতে বলা হয়েছে ভাজ্য, মানে যে সংখ্যাটাকে আমি ভাগ করব। তো ভাজ্য সূত্রটা কি? তাই এখন লিখবো যে আমরা জানি দেখো আমরা জানি ভাজ্য সমান সমান, তাহলে ভাজ্য সমান সমানের সূত্রটা কি? আমরা সূত্রটা একটু এক নজরে একটু লিখে নিই। দেখো ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, এটা হলো আমাদের সূত্র। তাহলে দেখো আমরা ভাজকটা কত পেলাম? 78। আমাদের প্রশ্ন দেওয়া রয়েছে গুণ ভাগফল কত ছিল? ওখানে ভাগফল আমাদের বলা হয়েছিল 25। তাহলে গুণ আমাদের কত দিব? 25। আর সর্বশেষ ভাগশেষ, আমরা যে একটু আগে যেটা পেলাম ভাগশেষ 26। ঠিক আছে, এটা এবার আমরা প্রথম যে কাজটা করব, এই দুটাকে গুণ করবো। তো এই দুটো গুণ করলে কত হবে? 1 9 5 0। আমি আগে থেকে গুণ করে রেখেছি, তোমরা চাইলে এটা আলাদাভাবে গুণ করে দেখতে পারো। ঠিক আছে, এখন এই দুটো যোগ করলে কত হবে?
1976। তাহলে এটাই হলো মূলত আমাদের ভাজ্য। তাহলে উত্তর লিখব ভাজ্য 1976। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল, একেবারে সহজ অঙ্ক। শুধুমাত্র আমাদের প্রথমটা কিভাবে বের করতে হবে এটা জাস্ট তোমাকে একটু দেখে নিতে হবে, বুঝে নিতে হবে। আমি কিন্তু বলে দিলাম যে কিভাবে আমরা এটা বের করব। আমাকে বলা হয়েছিল 1/3, মানে কি 3 ভাগের 1 ভাগ। ঠিক আছে, এবার আসি আমরা 12 নম্বরে। দেখো 12 নম্বরে বলা হয়েছে ভাজ্য মানে এত, ভাগযোগ মানে এত, ভাগফল মানে এত, ভাগফল কত, সরি ভাগশেষ মানে এত, ভাগফল কত। তাহলে এটাও আমাকে সূত্রের মাধ্যমে সলিউশনটা করতে হবে। চলো আমরা এটাও করে ফেলি। তো প্রথম যা যা আছে সেগুলো জাস্ট একটু লিখে নিতে পারো, আবার না চাইলেও সমস্যা নাই। ঠিক আছে, তো চলো তাহলে আমরা করে ফেলি দাগ নম্বর 12। তাহলে প্রথম কি কি আছে আমরা লিখে নিই। প্রথম দেওয়া আছে দেখো এখানে ভাজ্য, দেখবো এখানে কি কি দেওয়া আছে। ভাজ্য, ভাজ্য কত দেওয়া আছে 8903, এটা হলো ভাজ্য। আচ্ছা এবার ভাজক, ভাজক কত দেওয়া আছে, ভাজক দেওয়া আছে 87। সর্বশেষ আছে ভাগশেষ, ভাগশেষ কত দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে 29। এবার লিখবো আমরা জানি এবার লিখবো কি আমরা জানি। এখন আমরা কি বের করবো বলতো, আমরা কিন্তু মূলত ভাগফল বের করবো। তাহলে আমরা জানি ভাগফল সমান সমান, দেখো সুপ্রিয় শিক্ষার্থী আমি কিন্তু সূত্রটা সুন্দরভাবে লিখে নিয়েছি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সূত্র, সবাই ভুল করো, তো সবাই একটু ভালোভাবে দেখে নাও। তো ভাজ্য, প্রথম ভাজ্য কত আছে দেখো, ভাজ্য আমরা পেয়েছিলাম 8903। এরপরে ভাগফল পেয়েছি সরি ভাগফল না সরি ভাগশেষ, ভাগশেষ পেয়েছি 29। আর সর্বশেষ আমরা এটাকে ভাগ দিব কি দিয়ে, ভাজক দিয়ে। তাহলে এখন এটা আমরা বিয়োগ করবো। এটা বিয়োগ করলে দেখা যাবে 8874 এই সংখ্যাটা হবে, এটাকে আমরা ভাগ দিব 87 দিয়ে। ঠিক আছে, তো তোমরা এটা সুন্দর করে ভাগ দিবে, ভাগ দেওয়ার পর দেখা যাবে 102 হবে। ওকে, তাহলে অতএব উত্তর ভাগফল, অতএব উত্তর ভাগফল 102। ঠিক আছে, এখন তোমাদের হয়তো এই ভাগটা করতে সমস্যা হবে, আমি রেখে দিয়েছি, খেয়াল করো। 87 ভাগ 8874। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমরা একটু খেয়াল করি। তো প্রথম দুটো সংখ্যা নিলাম, একবার যাচ্ছে 87, বিয়োগ করলে 17। দেখো এবার কিন্তু আমাদের যাচ্ছে না, ছোট হয়ে যাচ্ছে। যেহেতু আমরা ছোট হয়ে যাচ্ছে সেহেতু আমরা এখন নিয়মে একটা শূন্য নিব, নিয়ে আমরা পরের সংখ্যাটা নামিয়ে নিব। ঠিক আছে, অথবা একটা কাজ করবো, এখানে শূন্য দিব, তাহলে এখানে বিয়োগ করলে থাকবে কত 7। ঠিক আছে 17। এরপরে নিচের সংখ্যাটা যদি আমি নামাই তাহলে কত থাকে 4। এখন দেখো, এখন আমরা যে কাজটা করব, এখন আমরা 87 যদি 2 দিয়ে গুণ করি তাহলে দেখা যাবে 147 এই সংখ্যাটা আমার হচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু আমি ভাগ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, একেবারে সহজে কিন্তু ভাগ করে দেখিয়ে দিলাম। তো দেখো তাহলে এটা আমাদের হয়ে গেল সুন্দরভাবে। আচ্ছা তাহলে আমাদের 12 নম্বরটা হয়ে গেল। এখন আমরা 13 নম্বর দেখি। বলা হয়েছে একটি কারখানায় 7 দিনে 2520টা সাইকেল তৈরি হয়, ওই কারখানায় 3 সপ্তাহে কত পিস সাইকেল তৈরি হয়। দেখো আমাদের এখানে কিন্তু দুইটা পার্ট, একটু বুঝতে হবে। 7 দিনে তৈরি হয় এটা বলা হয়েছে, কিন্তু আমাকে বলা হয়েছে 3 সপ্তাহে কতটা তৈরি হয় সেটা আমাকে বের করতে হবে। তো যখনই এরকম থাকবে মনে রাখবা, প্রথম আমরা এটাকে একে প্রকাশ করব। কিসে প্রকাশ করব, একে প্রকাশ করব, তারপরে আমাদের যেটা উত্তর চাইবে সেটাতে আমরা প্রকাশ করব। ঠিক আছে, তাহলে আমরা লিখি, প্রথম দাগ নাম্বার দাও 13। তাহলে লিখব যে এখানে কয় সপ্তাহের কথা বলা হয়েছে, 3 সপ্তাহে। তাহলে আমরা জাস্ট একটু ছোট করে লিখে নেব যে 3 সপ্তাহ সমান 3 গুণ 7 সমান সমান 21 দিন। ঠিক আছে, 21 দিন। এবার দেখো আমাকে বলা হয়েছিল যে 7 দিনে তৈরি হয় 2520টি। তাহলে আমরা জাস্ট এই কথাটাই লিখব যে 7 দিনে তৈরি হয়, 7 দিনে সাইকেল তৈরি হয় বা শুধু তৈরি হয়। তাহলে এটা লিখলাম 2 5
20টি। এবার দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে এরকম থাকলে আমি আগে একে প্রকাশ করে নিব, তাহলে অতএব একদিনে তৈরি হয়। এখন আমাদের এখানে কি করতে হবে ভালোভাবে বুঝতে হবে। দেখো 7 দিনে যখন এতগুলো সাইকেল তৈরি হচ্ছিল, আমার একদিনে কি এতগুলো সাইকেলের বেশি তৈরি হবে নাকি এর থেকে কম তৈরি হবে? আমাকে অবশ্যই এর থেকে কম তৈরি হবে, আর কম হলে আমাকে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে আমি জাস্ট এটাকে কি করব, ভাগ করব এত। আচ্ছা, এই ভাগটা করে আমি জাস্ট নিচে একটু বসিয়ে নিব, ঠিক আছে? তাহলে ভাগটা করলে কত হবে সেটা আমরা দেখে নিই। ভাগটা করলে হবে 360। কিভাবে পেলাম? ওই যে রাফে তোমরা এটা ভাগ করে ফেলবে, তাহলে হয়ে যাবে। তাহলে 360টি, তার মানে একদিনে আমার তৈরি হচ্ছে কয়টি, 360টি। এখন আমাদের উত্তর কত, 3 সপ্তাহ, মানে কয়দিন, 21 দিন। তাহলে 21 দিনে তৈরি হয়। তাহলে এই 360 সংখ্যার সাথে আমি যদি 21 গুণ করি, তাহলে আমি কিন্তু আমার উত্তরটা পেয়ে যাব। তাহলে আমি যদি এটা গুণ করি, কত পাচ্ছি, 7, 5, 6, 0টি। ওকে, তাহলে এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর, 7, 5, 6, 0টি সাইকেল। ওকে, দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা আমরা করে ফেললাম। একেবারে ইজি, একেবারে যতটা সহজে যতটা সংক্ষেপে করা যায় আমি কিন্তু সেটাই তোমাদেরকে করিয়ে দিয়েছি, বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, একেবারে সহজভাবে। আচ্ছা, তো এরপরে যে অঙ্কগুলো রয়েছে দেখি। এরপর রয়েছে 14 নম্বর। দেখো বলা হয়েছে আয়েশা 72 টাকা দিয়ে 3টে খাতা কিনলো, 12টি খাতা কিনতে তার কতটি, মানে কত টাকা প্রয়োজন। তার মানে 3টি খাতার দাম 72 টাকা, সে খাতা কিনতে চাই কয়টি, 12টি। একেবারে হুবহু আমরা একটু অঙ্কটা করলাম সেটা। তাহলে এটা এখানে 3টে আছে, প্রথমে আমরা এটাকে একটাই প্রকাশ করবো, তারপরে 12টা দিয়ে গুণ করে দিব, ঠিক আছে? তাহলে দাগ নম্বর দেখো 14। আচ্ছা, এবার দেখো 3টি খাতার মূল্য, 3টি খাতার মূল্য 72 টাকা, ঠিক আছে? আচ্ছা, এবার আমি কি বলছিলাম, একে প্রকাশ করতে হবে। একটি খাতার মূল্য একে প্রকাশ করলে কি হবে, আমাকে অবশ্যই ভাগ করতে হবে, কারণ কি কম হবে। তাহলে এখন ভাগ করলে কত হবে, ভাগ করে দেখা যাবে 24 হবে, 3 24 72 হয়, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে একটি খাতার মূল্য 24 টাকা, অর্থাৎ আমি কয়টি কথা বলা হয়েছে, 12টি। তাহলে 12টি খাতার মূল্য 24 গুণ 12 টাকা। তাহলে এটা আমাকে জাস্ট এখন যদি গুণ করে দিই, তাহলে আমি উত্তরটা পেয়ে যাব, 288 টাকা, ঠিক আছে? উত্তর হলো এটাই। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। এবার আমরা এর পরটা করবো। দেখো বলা হয়েছে 15 নম্বরে কি বলা হয়েছে, খেয়াল করি। বলা হয়েছে যদি 8 কেজি পোলাওয়ের চালের মূল্য 960 টাকা হয়, তাহলে এত টাকায় কত কেজি পাওয়া যায়। এখানে বুঝতে হবে, এখানে কিন্তু আগের নিয়মেরই অঙ্ক, শুধু একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে? শুধু একটু কি করছে, ঘুরিয়ে দিয়েছে। দেখো এখানে বলা হয়েছে 8 কেজি চালের মূল্য দেওয়া রয়েছে, কিন্তু আমাকে কিন্তু বলা হয়নি যে আমি 10 কেজি কিনবো বা 15 কেজি কিনবো বা 20 কেজি কিনবো, সেক্ষেত্রে কয় টাকা পড়বে সেটা বলা হয়নি। কিন্তু আমাকে বলা হয়েছে যে 4800 টাকা দিয়ে কত কেজি চাল পাবো। তাহলে প্রথম যে কাজটা সেটা আমাকে করতে হবে, দেখতে হবে যে 960 টাকা দিয়ে চাল পাওয়া যায় 8 কেজি। তাহলে এখান থেকে প্রথমে আগে আমাকে 1 টাকায় প্রকাশ করতে হবে, তারপরে এখানে আমার যে উত্তরটা চাইছে এই টাকায় আমাকে প্রকাশ করলে উত্তরটা হয়ে যাবে। তাহলে আমরা জাস্ট ওটাই লিখি, দাগ নাম্বার 15 সমাধান, ঠিক আছে? তাহলে প্রথম কি লিখবো, যে 960 টাকায় পাওয়া যায় 960 টাকায় পাওয়া যায় কত কেজি চাল, 8 কেজি চাল। ঠিক আছে, এটা আমরা লিখে নিলাম। এবারে দেখো আমাকে আমি বলছিলাম যে প্রত্যেকবার আমি একে প্রকাশ করি, মানে 1 টাকায় পাওয়া যায়। এখন 1 টাকায় যখন পাওয়া যাবে, একটু বুঝতে হবে 8 বাই এখানে 960 দিব, এটাকেও কিন্তু ভাগ বোঝায়, আবার 8 ভাগ 960 এটাকেও কিন্তু ভাগ বোঝায়, দুইটাকে কিন্তু একই মিনিং বোঝায়, ঠিক আছে? যার কারণে আমি এইভাবে দিলাম। কারণ কি, কারণ উপরের অঙ্কটা আমার ছোট হয়ে গেছে এই জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এবার আমাকে উত্তরে বলা হয়েছে কত, চাইছে কত, যে 4800 টাকা দিয়ে আমি কত কেজি চাল পাবো। তাহলে এখন লিখবো 4800 টাকায় চাল পাওয়া যায়। তাহলে এখানে আছে কত, 8 গুণ আমার 4800 হয়ে যাবে, নিচে আসবে কত,
960। যদি কারো এইটা বুঝতে অসুবিধা হয় তাহলে সে এই কাজটা করবে, আগে যা ছিল তাই সুন্দরভাবে বসিয়ে নিবা। দেওয়ার পরে দেখো যখন এই এই যে জিনিসটা এটা কিন্তু আমরা 1 টাকায় পাচ্ছিলাম, আর আমাদের এখন বলা হয়েছে কত 4800 টাকা। তার মানে কি এই 1 টাকার সাথে আমার 4800 টাকা গুণ হবে, তাহলে এই 1 টাকার যে মূল্যটা ছিল যেটুকু পাচ্ছিলাম তার সাথে এটা গুণ হবে। তো এইভাবে লেখার মিনিংও যা, এইভাবে লেখার মিনিংও ঠিক একই। ওকে, আমি কিন্তু তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিলাম সুন্দরভাবে। ওকে, আচ্ছা এবার আমরা জাস্ট এখান থেকে কাটাকাটি করব। তো দেখো আমরা যদি এখান থেকে কাটাকাটি করি তাহলে কিভাবে আসি, প্রথম আমরা এই উপরে দুটো গুণ করব। উপরে দুটো যদি আমি গুণ করি তাহলে কত হয় দেখো 3 8 4 0 0। আমি কিন্তু এটা গুণ অলরেডি করে রেখেছি, তোমরা রাফে করে ফেলবো, ঠিক আছে। এবার আমরা যদি এটাকে টোটাল দিয়ে ভাগ করি তাহলে 4 0 হবে। এখন তোমাদের প্রশ্ন, স্যার আপনি এত বড় ভাগ কিভাবে করলেন দ্রুত? একবার সহজ নিয়ম, তোমরা ভাগ করার সময় যে কাজটা করবা মনে মনে এই শূন্যগুলো বাদ দিবা, তাহলে থাকলে কত 96, ওখানে থাকলে কত 384। এটা ভাগ করবা, এটা ভাগ করলে যা হবে জাস্ট সেটা হলো আমার উত্তর, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কত পেলাম 40 কেজি চাল, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। তাহলে উত্তর 40 কেজি, একেবারে সহজে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আমাদের হয়ে গেল খুব সুন্দর ভাবে। এবার আমরা এর পরে যেটা রয়েছে খেয়াল করি, দেখো সর্বশেষ আজকের ক্লাসের সর্বশেষ যেটা সেটা বলা হয়েছে একটি মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে, 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? আবারও বুঝতে হবে 12 লিটারে 300 কিলোমিটার যাই, কিন্তু আমার বলছে কি 100 কিলোমিটার আমি যাব, কত লিটার তেল লাগবে? তাহলে আমাকে চাইছে কি লিটার, তার মানে লিটারটাকে আমি জাস্ট ডান পাশে দিব আর কিলোমিটারটাকে বাম পাশে নিয়ে আসবো, তার মানে লিখবো কি 300 কিলোমিটার যাই 12 লিটার তেলে, ঠিক আছে। তাহলে এখানে দাগ নাম্বার দাও 16, এখানে লাগবে 300 কিলোমিটার কি যেতে তেল লাগে, যেতে তোমরা আমি তেল দিচ্ছি, তোমরা পেট্রোল লাগে দাও, তাহলে পেট্রোল দাও। পেট্রোল লাগে কতটুকু লাগে 12 লিটার, 12 লিটার, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এটাকেও একে প্রকাশ করতে পারি, 1 কিলোমিটার যেতে পেট্রোল লাগে, তাহলে এটাও আমি ঠিক একইভাবে 12/300 দিব, কারণ কি কারণ উপরের সংখ্যাটা আমার ছোট এই কারণে। ওকে আচ্ছা এবার অর্থাৎ আমাদের কতটুকুর কথা বলা হয়েছে 100 কিলোমিটার কথা বলা হয়েছে, 100 কিলোমিটার যেতে তেল লাগে, তাহলে এটাও ঠিক একইভাবে ওই যে আমরা যেভাবে করলাম যে উপরের সাথে আমার গুণ হয়ে যাবে 300, এবার উপরেটাকে গুণ করবো, তাহলে 12 আর 100 দিয়ে গুণ করে 1200, নিচে আমার কত 300, তাহলে এত লিটার। এবার জাস্ট এটা যদি আমি ভাগ করি তাহলে দেখা যাবে আমি মাত্র 4 পাচ্ছি, ঠিক আছে। এটা যদি ভাগ করি তাহলে কত পাবো 4 পাবো। কিভাবে পাবো? ওই যে আমি আগে শিখিয়ে দিয়েছিলাম যে শূন্যগুলো মনে মনে বাদ দিয়ে বাকিটা ভাগ করবো, তাহলে পেয়ে যাবো। তাহলে উত্তরটা পেয়ে গেলাম কত, উত্তর 4 লিটার। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আজকের এই পর্বে আমি এখানে যে অঙ্কগুলো ছিল পেজ নম্বর 20, এই 20 নম্বর পৃষ্ঠার মাধ্যমে আজকের একটা অধ্যায় শেষ করলাম, এবং 20 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু খুব সহজে তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।